আমাদের কবিগুরু একজন ভোজন রসিক মানুষ ছিলেন। খাবার সম্বন্ধে তার দর্শন ছিল কিছুটা এরকম: খাবার হতে হবে সুস্বাদু, যা মুখের মধ্যে দেয়া মাত্র মনের মধ্যে আনন্দের ঢেউ তুলবে। আজকে বানাচ্ছি 25শে বৈশাখ উপলক্ষে ঠাকুরবাড়ির জনপ্রিয় একটি রান্না, চাল পটল। আর এই রান্নাটি মুখে দেয়া মাত্র কবিগুরুর এই কথাটি আপনারা স্বীকার করতে বাধ্য হবেন। চাল পটল বানানোর জন্য প্রথমেই নিচ্ছি গোবিন্দভোগ আতপ চাল। আমি একটা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চাল নিলাম। চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার আগে আর একটা কাজ সেরে নিচ্ছি। এখানে একটা মশলা রেডি করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো নিচ্ছি 1.5 চা চামচ। এবার নিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। আর দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা নেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া চালটাকে এভাবে একটা ছাঁকনির সাহায্যে জল ঝরতে রেখে দিচ্ছি। এদিকে চালটার থেকে জলটা ঝরুক, আমি অন্যদিকে রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াতে প্রথমেই নিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে সবজিগুলো দেওয়ার সময় তেলটা চারিদিকে খুব একটা বেশি না ছিটকায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। এখানে বলে রাখি, আসলে রান্নাতে কিন্তু তেলের পরিমাণ অনেকটা বেশি বলা আছে, বা এক কথায় বলতে পারেন ছাঁকা তেলে সবজিগুলো ভেজে নেওয়ার কথা বলা আছে। আমি একটু অল্প তেলেই করছি, তাই সময়টা একটু বেশি লাগছে। ইতিমধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলোর মধ্যে নুন আর হলুদ ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নেব। এতে আলুগুলো ভাজার সাথে সাথে অল্প একটু করে সেদ্ধটাও হয়ে যাবে। আলুগুলোর গায়ে যখন একটা হালকা লালচে রং চলে আসবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পটল। এই পদ্ধতিটা করতে আমার একটু সময় লাগছে। প্রথমেই বললাম আমি অল্প তেলে করছি বলে। আপনারা যদি ছাঁকা তেলে করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রাথমিক পর্যায়ের যে সময়টা সেটা অনেকটা কমে যাবে। একইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পটলটাকেও ভেজে নেব 7 থেকে 8 মিনিটের মতো। আর মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে নেব। তো প্রায় 7-8 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন, আলু আর পটলটা কিন্তু বেশ সুন্দর ভাজাটাও হয়ে গেছে। পটল আর আলুর মধ্যে বেশ সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এবারে এগুলোকে তুলে নেব। তবে যদি দেখেন আলু আর পটলটার থেকে জল ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেবেন। এবারে ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আরও অল্প একটু সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিচ্ছি, নাহলে ফোড়নের মশলাগুলো পুড়ে যাবে। প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম 4-5টার মতো ছোটো এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ, ওটাও দিলাম 3-4টের মতো, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। লবঙ্গ আর ছোটো এলাচ কিন্তু আমি একটু থেঁতো করে নিয়েছি, না হলে তেলে দিলে বড্ড ফোটে। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে, 2টো তেজপাতা। এবার দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোর মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানেও কাঁচা লঙ্কা দিচ্ছি 5-6টার মতো। তবে আবারও বলছি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা। আদাটাকে একটু কষিয়ে নেব, তবে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে জল ঝরিয়ে রাখা চাল। গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহূর্তে লোয়েতেই আছে। চালটা দেওয়ার পর লো ফ্লেমেতেই চালটাকে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন বেশ চালটার থেকে সুন্দর একটা সুগন্ধ উঠতে শুরু করেছে। 1-1.5 মিনিট পরে আগে যেই শুকনো গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম, সব মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করব লো ফ্লেমেতে 1 থেকে 1.5 মিনিট। সব মিলিয়ে চালটাকে 3 থেকে 3.5 মিনিটের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তবে খুব বেশিক্ষণ কিন্তু ভাজা চলবে না, বা চালটা যেন লালচে না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। যখনই চালটার থেকে বেশ সুন্দর গন্ধটা উঠতে শুরু করে দেবে, এবারে এর মধ্যে জল দিয়ে দেব। যতটা চাল তার দ্বিগুণ জল নিতে হবে। আমি এখানে 1 কাপ চাল নিয়েছিলাম, তাই 2 কাপ জল নেওয়ার কথা, কিন্তু আমি যেহেতু মাটির কড়াতে করছি তাই 2.5 কাপ জল নিয়েছি, কারণ মাটির যে কোনো পাত্র কিছুটা পরিমাণ জল শোষণ করে নেয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু কাজু বাদাম আর 1 মুঠোর মতো কিশমিশ। এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, আমি কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের জল ইউজ করেছি। আপনারা একটু কুসুম গরম বা গরম জলও ইউজ করতে পারেন, বা নর্মাল জলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন।
এবারে সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এতক্ষণ লো ফ্লেমেতেই ছিল, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম যতক্ষণ না জলটা একটু ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত। মিনিট ৫-৬ পরে দেখলাম জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। মাটির পাত্রে কিন্তু জল ফুটতে একটু সময় লাগে যে কোনো ধাতব পাত্রের থেকে। এবারে এর মধ্যে আগের থেকে যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আমি আলু আর পটলটাকে ভাজার সময় কিন্তু 50% মতো সেদ্ধ করেছিলাম, পুরোটা সেদ্ধ করিনি। আপনারা যদি ছাঁকা তেলে ভাজেন বা ভাজার সময় আলু পটলটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নেন, সেক্ষেত্রে কিন্তু আলু পটলটা আরেকটু পরের দিকে দেবেন। এবারে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব আর 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এর মাঝখানে ঢাকা খুলব না বা কোনো রকম নাড়াচাড়াও করব না, এটাকে একদম অল্প অল্প ধিমে আঁচে রান্নাটা হতে দেব। তো প্রায় 15-16 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। আর এদিকে ভাতটা দেখেই বোঝা যাচ্ছে একদম ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দর ভাতগুলো সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন ভাত সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু চিনিটা দেবেন। যদি কোনো কারণে মনে হয় ভাত ঠিকমতো সেদ্ধ হয়নি বা কোনো রকম সবজি সেদ্ধ হয়নি, তাহলে কিন্তু চিনিটা সেই মুহূর্তে দেবেন না। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ দেশি গাওয়া ঘি। সব কিছু আবারও হালকা হাতে একবার মিশিয়ে নেব। যেহেতু ভাতগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করতে গেলে কিন্তু ভাতগুলো গলে যাবে বা ভেঙে যাবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো, যাতে শেষের দিকে যে সমস্ত উপকরণগুলো মেশালাম সেগুলো ভালো করে সব কিছুর সঙ্গে মিশে যেতে পারে। 2-3 মিনিট পর গরম গরম নিয়ে বসে পড়ুন, এর সঙ্গে আর কিচ্ছু লাগবে না। রবীন্দ্র জয়ন্তী সবাই নিজেদের মতো করে উদযাপন করুন। সবাই খুব ভালো থাকুন। দেখা হবে আবার পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।